বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হাওড়া জেলার আমতায় অবস্থিত উদাঙের কালীমাতা আশ্রমে। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে কালী মায়ের মন্দির। বাঁদিকে রয়েছে একটি পার্কের ব্যবস্থা, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। যেহেতু এখন বসন্তকাল আর এই আশ্রমে রয়েছে পলাশ গাছ এবং টুপটাপ ফুলও কিন্তু পড়ছে, দেখুন কি অপূর্ব লাগছে না। সরস্বতী পুজোর সময় এই ফুলগুলোর এক একটা 5 থেকে 7 টাকা করে দাম হয়। মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, আর মন্দিরের খোলা বন্ধের সময়টা যদি আপনাদেরকে বলি, দেখুন লেখা ঠাকুরের সান্নিধ্যে যতটা থাকা যায় আপনাদের মনটা কিন্তু ততটাই শান্ত হবে। অশান্ত মনকে শান্ত করার জন্য আমার মনে হয় এর থেকে সুন্দর জায়গা হতে পারে না। বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি সেই বাসের সাঁকোতে। সামনেই রয়েছে সেই সাঁকো, আর এই সাঁকো পার হওয়ার জন্য পায়ে হেঁটে গেলে 2-4 টাকা, আর এখানটায় সম্ভবত রেট দেওয়া রয়েছে। এই দেখুন আমরা এসেছিলাম ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে করে এই যে বাসের সাঁকো ধরে চলে এলাম। বেশ সুন্দর লাগলো, অপূর্ব জায়গাটা দেখুন। আর আস্তে আস্তে করে আমরা চলে এলাম ঠিক এখন এই পার্টটায়। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হাওড়া জেলার আমতা গ্রামের উদং কালীমাতার আশ্রমে। বন্ধুরা হাওড়া থেকে আমরা কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, কি রয়েছে সেখানে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে বাগনানগামী ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে যাবো বাগনান। তো চলুন জার্নিটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 7:43, আর বর্তমানে হাওড়া স্টেশনের অবস্থা কিছুটা এই রকম। আর এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে যাব আমতায়। আগে টিকিট কাটি, টিকিট কাটার পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হাওড়া থেকে বাগনান যাওয়ার টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে বাগনান যাওয়ার টিকিট মূল্য করলো 15-30 টাকা আপ ডাউন করে জন করছি। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 13 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া মেদিনীপুর লোকাল। এই গাড়িটা ট্রেন অনেকটাই লেট, 13 নম্বরে আমাদের ট্রেন দিচ্ছে। এই ট্রেনে করে সোজা চলে যাব বাগনান। সেখান থেকে কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়া কথা ছিল 8টার সময়, 8টার বদলে আমাদের গাড়ি ছাড়লো 8:55, অর্থাৎ 55 মিনিট লেট। হাওড়া থেকে বাগনানের দূরত্ব 42 কিলোমিটার পথ। পথে পড়বে পুরোটা শেষে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো।
বেজে 30 মিনিট আমাদের ট্রেন ঢোকার কথা ছিল। 9টা বেজে 6 মিনিটে নির্ধারিত সময়ের থেকে মোটামুটি ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে ঢুকলো 10:30টায় বাগনানে। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে বাস ধরবো, বাস ধরে আজকে আমরা চলে যাব বাগনান কালীমাতার মন্দির। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে বাসটা ধরবো, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমতার এই কালীমাতার আশ্রমে যেতে চান, হাওড়া থেকে দীঘা যাওয়ার একটা বাস রয়েছে, সেই বাসে করে আপনারা যেতে পারেন। বাসে করে যেতে হলে আপনাদেরকে যেতে হবে ফতেপুর, সেখান থেকে আপনারা চলে যেতে পারেন এই কালীমাতার আশ্রমে। এছাড়াও আমতা লোকাল রয়েছে হাওড়া থেকে, আমতা লোকালেও আপনারা যেতে পারেন। যেহেতু আমতা লোকালের গ্যাপিংটা বেশি, সেই জন্য আমরা হাওড়া থেকে মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল ইত্যাদি যে ট্রেনগুলো রয়েছে ঘন ঘন, সেই ট্রেন ধরে আমরা আজকে চলে এসেছি বাগনান স্টেশনে। চলুন বাইরে যাওয়া যাক। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়ি থেকে আমি চাউমিন নিয়ে এসেছি, এই চাউমিনটা আগে খেয়ে নিয়ে আমরা এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে বাস ধরবো, বাস ধরে সেখান থেকে চলে যাব আমরা কালীমাতার আশ্রমে। আগে খাই, তারপর আমি বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমাদের ট্রেন নামিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন এই যে দেখছেন ওভারব্রিজ ধরে আমরা সোজা উঠে যাব, উঠে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে বাস ধরবো, বাস ধরে সোজা চলে যাব আমতার কালী মায়ের আশ্রম। এই যে এইদিকে ঘুরে সোজা বাইরে চলে যেতে হবে। বন্ধুরা, আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ক্রস করে চলে এসেছি বাইরে। আর এই যে 1 নম্বর দিয়ে এই গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমরা এখন বাস ধরব। বন্ধুরা, এই হলো বাগনান স্টেশন। বাগনান স্টেশন থেকে এইদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো। চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে আমতাগামী আমরা বাস ধরবো বাগনান বাস স্ট্যান্ড থেকে। আর এই যে বাস স্ট্যান্ড এইদিকে যাচ্ছে, এইখান থেকে আমরা বাস ধরবো আমতাগামী, সেখান থেকে বাস ধরে সোজা চলে যাব কালী মায়ের মন্দিরে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। স্টেশন থেকে আমরা অনেকটাই এগিয়ে এসে এই যে বাস স্ট্যান্ড, এখানে বাস থেকে আমরা বাসে উঠবো। বাসে উঠে সোজা চলে যাব আমতায়। এখানে অনেক বাসই যায়, বিভিন্ন জায়গায় বাস রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার, যেমন দেখতে পাচ্ছি বাগনান, ধর্মতলা, সাতটাচাকি, ধুলাগড়ি, বিভিন্ন জায়গায় বাস যায়। তো বন্ধুরা, আমরা এখন বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। আর এখান থেকে আমতা অবধি ভাড়া হচ্ছে 20 টাকা। তো কতক্ষণ লাগবে জানি না। বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে এই জায়গাটায় নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে ফতেপুর। আর ল্যান্ডমার্ক বলতে গেলে দেখবেন নেমে বানেশ্বর সুইট রয়েছে। বানেশ্বর সুইট থেকে এই যে রাস্তাটা এই বাঁদিকে ঘুরে যাচ্ছে, বাঁদিকে ঘুরে গিয়ে মোটামুটি মিনিট 10 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কালী মায়ের মন্দিরে। চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, পথ চলতে চলতে আপনাদেরকে বলে দিই, বাস স্ট্যান্ড থেকে ওই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম টোটো পাওয়া যায় না, আপনাদেরকে হেঁটেই যেতে হবে। অলমোস্ট আমরা এসেই গেছি। আর এই যে রাস্তাটা গেল, এই রাস্তার ঠিক ওই পারে মন্দির। চলুন এগিয়ে যাওয়া যাক। কি অপূর্ব সুন্দর পরিবেশ, হয়তো দেখে বুঝতে পারছো।
পরিবেশটা অসাধারণ, একদম শান্ত নিরিবিলি। আর এই হচ্ছে মাতৃমন্দিরের প্রবেশদ্বার, আর চারদিকে গাছপালায় ভর্তি, অসাধারণ পরিবেশ। মন্দিরে ঢোকার মুখে নির্মাণ শৈলীটা যদি দেখাই, দেখুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এখানে দেখাচ্ছে, অপূর্ব। মন্দিরে প্রবেশ করার আগে ঠিক এই যে জায়গাটায়, এখানে যারা আপনারা 2 চাকা নিয়ে আসবেন বা 4 চাকা নিয়ে আসবেন, তার একটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ঠিক এইখানটায়। আর বাইকের জন্য একটু জিজ্ঞাসা করি, আচ্ছা বাইকের জন্য এখানে কত লাগে? 10 টাকা। আর গাড়ি নিয়ে এলে? 4 চাকা গাড়ি নিয়ে 20 টাকা। সারাদিনের জন্য? 12:30 পর্যন্ত আমাদের গেট বন্ধ হয়ে যায়। আচ্ছা, 12:30টায়? আবার 3টের পর খোলা হয়। আচ্ছা, কারণ দুপুরবেলা খাবার টাইম তো, সেই জন্যই খোলা থাকে। ধন্যবাদ। তো চলুন এগিয়ে যাওয়া যাক মন্দিরের ভেতর। এই হলো মন্দির। আর মন্দিরের খোলা বন্ধের সময়টা যদি আপনাদেরকে বলি, দেখুন লেখা আছে উদং কালীমাতা আশ্রমের সময়সীমা সকালবেলা 6টার সময় মন্দির খোলে আর বেলা 12:30টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4টার সময় খোলে এবং বিকেল 7:30 অবধি মন্দির খোলা থাকে। আর এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে এখন আমরা প্রবেশ করে গেলাম। দেখুন অপরূপ ফুলের বাগান, শীতকালীন ফুলে এখনও সমারোহ দেখতে পাচ্ছি, ডালিয়া, গাঁদা, গোলাপ, অপরূপ লাগছে দেখুন, অসাধারণ। ডালিয়া ফুলগুলোর সাইজ একবার দেখুন, এই লাল ফুলটা একবার আপনারা দেখুন, এত বড় সাইজ। এবার কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন সাইজটা অপরূপ সুন্দর। এই মুহূর্তে আমরা ফুলের এই এত সুন্দর বাগানকে অতিক্রম করে চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটা একবার জাস্ট দেখুন আপনারা, কি অপূর্ব সত্যি, মানে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর ওপরের অংশে শ্রীকৃষ্ণের ছোটোবেলায় যা যা উনি করেছিলেন সমস্তটাই তুলে ধরা হয়েছে। ডান দিক থেকে বাঁ দিক থেকে যদি দেখাই, দেখুন যেমন এখানে দেখতে পাচ্ছি যখন শ্রীকৃষ্ণকে 2টো গাছের মাঝখানে বেঁধে রাখা হয়েছিল, উনি সেই উদুখল যেটাকে ভেঙে গাছকে উপড়ে উনি চলে গিয়েছিলেন। আর এটা হচ্ছে দেখুন রয়েছে বকাসুর বধ, তার পাশে রয়েছে গোপিকাদের বস্ত্রহরণ, অপরূপ সুন্দর। আর অনেকগুলো খিলান বিশিষ্ট মন্দিরটা দেখুন। আমি এই মন্দিরে প্রবেশ করলাম, শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে বেশ ভালো লাগলো। বাহ, অপরূপ সুন্দর লাগছে দেখুন একবার। এখানে মহাপ্রভু চৈতন্যের বিভিন্ন কার্যকলাপ এখানে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, অসাধারণ সত্যি। মনটা আমার একদম ভরে গেল এত সুন্দর একটা মন্দিরে এসে। দেখুন ডিজাইনগুলো দেখুন, অসাধারণ। রাধাকৃষ্ণের দর্শনটা আপনাদের এবার একটু করিয়ে দিই, দেখুন দারুণ। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে কালী মায়ের মন্দির। মন্দিরটা দেখুন কি অপরূপ সুন্দর। মন্দিরে অনেকগুলো প্রবেশদ্বার আছে, যদিও আমি এদিক দিয়ে উঠছি। আর ওঠার মুখে এখানে বিভিন্ন মুনি ঋষিদের কিছু মূর্তি আমি দেখতে পাচ্ছি। চলুন আগে মায়ের দর্শনটা করাই। এই পাশে সারদামণি রয়েছেন এবং রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে মা রয়েছেন, জয় মা, সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা গো। আর এই পাশে যদি আমি ঘুরি, সম্ভবত ইনি সাধক বামাখ্যাপা।
এখানেও বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি রয়েছে। সম্ভবত ইনি সাধক রামপ্রসাদ, আর ইনি হচ্ছেন আদিগুরু শঙ্করাচার্য। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। এছাড়াও এখানে আরেকজন মুনি ঋষির মূর্তি আমি দেখতে পাচ্ছি। দেখুন, ওইদিকেও যেমন ফুল গাছ রয়েছে, এইখানেও বিভিন্ন গাঁদা ফুলের গাছ রয়েছে। গাঁদা ফুলগুলো একবার দেখুন। আর মন্দিরের একজন মহারাজ অক্লান্ত পরিশ্রম করে এই গাছগুলোর শোভা বাড়িয়ে তুলেছেন। অপূর্ব, সত্যি এইখানে এসে আমার মনটা একদম ভরে গেল। মহারাজ, আপনি পুরো বাগান পরিচর্যা করেন? হ্যাঁ, আমি একাই। আপনি একাই? বাহ, দেখুন একা হাতে উনি কাজ করছেন। কালী ঠাকুরের মন্দির দর্শন করার পর ঠিক এই পাশে গোলাপের বাগানটা দেখুন একবার, অপূর্ব। এই লাল রঙের গোলাপটা একবার দেখুন কতটা সুন্দর। আর চলুন আমি এবার আপনাদেরকে ভোলে বাবার দর্শন করাই। পায়ে পায়ে এগিয়ে চলেছি ভোলে বাবার মন্দিরের দিকে। আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির, 8 চালা বিশিষ্ট একটি মন্দির। অসাধারণ লাগছে। আর এই আশ্রমের প্রত্যেকটি মন্দির, যেমন এই শিব মন্দিরে এখন আমি এলাম, তাছাড়াও এর আগে যতগুলো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ভোলে বাবার মন্দিরে। মন্দিরটা বেশ আমার তো অপূর্ব লাগলো। আর আপনাদের যদি একটু দেখাই, মন্দিরের চারদিকে গাছগাছালিতে ভর্তি, মনটা একদম শান্ত হয়ে যাবে। প্রচুর গাছপালা রয়েছে, দেখুন ঠান্ডা পরিবেশ, অসাধারণ। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি 8 চালা। এখানে অনেকটা কাজ বাকি রয়েছে। আমি ওই যে মহারাজ যিনি কাজ করছেন, বাগানে পরিচর্যা করছেন, তার থেকে জানতে পারলাম এখানে ইন ফিউচার কোনো একটা প্রোগ্রাম হবে, যখন পাথরের কাজ টাজ হয়ে যাবে। পাথরের কাজ হয়ে যাওয়ার পর এখানে অনুষ্ঠান হবে। যা যা অনুষ্ঠান হয় মন্দির সংলগ্ন বা মন্দির পুজো সংক্রান্ত সমস্ত অনুষ্ঠান এখানে হবে। আর ঠিক সামনেই আরেকটি মন্দির রয়েছে। কি মন্দির, চলুন আপনাদেরকে দেখাই। সত্যি যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের কীরকম লাগছে আপনাদের থেকে অবশ্যই একটা কমেন্ট আশা করি। অপরূপ সুন্দর। আর ইনি হচ্ছেন শনিদেব, ন্যায়ের দেবতা। প্রত্যেকটা মন্দিরে 12টার সময় যেমন ভোগ আরতি হয় বা ঠাকুরের পুজো হয়ে থাকে, নিত্য পুজো যাকে বলে, সেই পুজো এখন হচ্ছে মন্দিরে। আর শনি ঠাকুরের মন্দিরে আমি ঠাকুরমশাইকে পুজো করতে দেখলাম। এর আগে শিব ঠাকুরের মন্দিরে আপনাদেরকে পুজো করাটা দেখালাম। আর এখানে এরিয়াটা বেশ অনেকটাই, যদি দেখাই আপনাদেরকে, দেখুন একবার কতটা অপরূপ সুন্দর জায়গা। এখানে
বিভিন্ন রকমের ফুল রয়েছে। এই ফুলগুলো কী নাম আমি তো জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই পিটুনিয়া ফুলগুলো দেখুন, সাজানোর স্টাইলটা একবার দেখুন, কি সুন্দর সত্যি। আর বাঁদিকে রয়েছে একটি পার্কের ব্যবস্থা, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম বাগানের আরেকটি অংশে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের হাতে যদি সময় থাকে কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্য এই যে জায়গাটা একদম পারফেক্ট জায়গা, আপনাদের মনটা কিন্তু শান্ত হয়ে যাবে। চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই। পার্কে বা বাগানে আরেকটি অংশে রয়েছে একটা অ্যাকোরিয়াম। এ দেখুন, একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, জলের মধ্যে তারা খেলে বেড়াচ্ছে। আর এছাড়াও এখানে বিভিন্ন রকমের পাখি সহ বদ্রি পাখি রয়েছে। দেখুন, বদ্রি পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে চলুন আরেকটা জিনিস দেখাই। এই বাগানে প্রচুর গোলাপ সহ ডালিয়া ইত্যাদি প্রভৃতি ফুল তো রয়েছে। আর এইখানে একজন দাদা বাগানের আগাছা পরিষ্কার করছেন, কারণ এই আগাছাগুলো পরিষ্কার না করলে এই এত সুন্দর সুন্দর ফুলের যে সমারোহ, এটা কিন্তু এখানে থাকবে না। সেই জন্য যত আগাছা হয় গাছের গোড়ায় সবগুলোকে পরিষ্কার করে দিতে হয়, তবেই গাছ সুন্দরভাবে ফুল দেয়। আর ফুল কে না ভালোবাসে? প্রত্যেকটা মানুষ ফুল ভালোবাসে। আর ফুল দিয়ে মানুষ নিজের ঘরকে ডেকোরেট করে শোভাবর্ধন করে। দেখুন কতটা পরিশ্রমের সাহায্যে দাদা কাজ করছেন। আচ্ছা, আপনারা কোনো না কোনো মন্দিরে গেলে আপনাদের প্রশ্ন যেটা জাগে, এই মন্দিরে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না। এই মন্দিরে কিন্তু কোনো রকম ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, কারণ এখানে দুজন সেবায়েত থাকেন। এই দুজন সেবায়েতই পুরো মন্দির পরিচর্যা করেন। একজন পুরোহিত মশাই আছেন, উনি পুজো করেন, আর একজন আছেন উনি বাগান পরিচর্যা করেন। আগে পুজো করতেন উনি, কিন্তু বর্তমানে উনি বাগান পরিচর্যার কাজ করেন। সুতরাং এই মন্দিরে কিন্তু আপনারা কোনো রকম ভোগ প্রসাদ পাবেন বলে সেই আশা কিন্তু করবেন না। শুধু আসবেন, প্রতিমা দর্শন করবেন, দর্শন করে আবার আপনারা বাড়ির পথে রওনা দেবেন। বেশ ভালো লাগবে। আপনারা যদি একদিন এখানে আসেন, মনটা কিন্তু অন্যরকম লাগবে। ভালো লাগছে আমার বেশ। দেখুন একবার এই জায়গাটা অপূর্ব। কালী ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছে একটি অফিস ঘর। যদি আপনারা চান নিজেদের খুশি মতো আপনারা কিছু দান করে যেতে পারেন। প্রতি অমাবস্যা পূর্ণিমায় আশ্রমের সন্ধ্যা 6টায় বিশেষ পুজোর আয়োজন হয়। ইচ্ছুক ভক্তবৃন্দ উক্ত সময় পূজা নিবেদন করতে পারবেন। এখানে এসে আপনারা কথা বলে আপনাদের সাধ্যমতো কিছু ডোনেশন আপনারা করে যেতে পারেন। আর যেহেতু বসন্তকাল আগত, আর এই হচ্ছে পলাশ গাছ, দেখুন কি অপূর্ব লাগছে এই ডালটা দেখতে, অসাধারণ। পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর দামোদর নদী। নদীর পাড়ে অনেকে জামা কাপড় ধোয়া পাকলা করছেন। চলুন নদীর পাড়ে যাওয়া যাক। বাহ, বেশ সুন্দর নদীটা, দেখুন অপূর্ব লাগছে।
বন্ধুরা আমি পুরো আশ্রম তো ঘুরে দেখলাম, আমার বেশ ভালো লাগলো। আর এই মুহূর্তে আমি রয়েছি একটা হর্তকি গাছের ঠিক সামনে, আর গাছ থেকে টুপটাপ এরকম ফল পড়ছে, হর্তকি ফল পড়লো আমার সামনে, আমি তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর প্রচুর গাছপালায় যেহেতু ভরা, আমার বেশ ভালো লাগলো। এই জিনিসগুলো দেখে আমি বেশ মুগ্ধ হলাম। চলুন আপনাদের গাছটা একবার দেখাই। এই হচ্ছে হর্তকি গাছ, দেখুন কতটা বড় হয় গাছটা। লাল শাক ভাজা রাখবে অল্প করে, আর কি করবে? একটা জিনিস আপনাদেরকে শেয়ার করা হয়নি, যদি একটু এই পাশে আসি, দেখুন এখানে কালীয় দমনের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, কৃষ্ণ ঠাকুর গোমাতার থেকে দুগ্ধ পান করছেন। আর একটু যদি এগিয়ে যাই, শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে যখন বসুদেব নন্দকুমারের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, সেই দৃশ্যটাও এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই মাঠে চাষবাসের জন্য যাচ্ছেন, বেশ সুন্দর, অপূর্ব। আর একটু যদি আমি পিছিয়ে আসি, আপনাদেরকে দেখাতে পারবো ওপরে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। একটু যদি জুম করি, দেখুন ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন এবং তার উপরে রয়েছেন গণপতি বাপ্পা। অসাধারণ লাগছে চূড়াটা দেখতে। মন্দিরের একপাশে তো দেখালাম শ্রীকৃষ্ণের বাল্যলীলা, এছাড়াও এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ গোপীদের সাথে যে লীলা করতেন সেইটাও এখানে তুলে ধরা হয়েছে। একটু যদি এগিয়ে যাই, গোকুলে যখন প্রচুর বন্যা হতো সেই সময় কেরে আঙ্গুলে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে হাতে ধরে গোকুলবাসীকে রক্ষা করেছিলেন, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, এখানে মহাভারতের একটা দৃশ্য রয়েছে, দেখুন। এরপর যদি আমি একটু এগিয়ে যাই, শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন তিনি যুদ্ধকালীন কোনো অস্ত্র ধরবেন না। ভীষ্মের ওপরে এতটাই তিনি ক্রুদ্ধ হয়েছিলেন, রথের চাকা উঠিয়ে ভীষ্মকে বধ করতে উদ্যত হয়েছিলেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি ভীষ্মের সরসজ্জা রয়েছে এবং শ্রীকৃষ্ণ, অর্জুন সহ পাণ্ডব, কৌরবরা এখানে রয়েছেন। আর নিচে যেটা দেখতে পাচ্ছি গোপীদের সঙ্গে যে লীলা করতেন সেটাও এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর, বেশ ভালো লাগলো আমার। আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ওপরের অংশে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, তাহলে দেখুন ওপরের যে অংশটা, এই যে এখানে দেখুন রাম সীতা রয়েছেন, ওনারা শিব ঠাকুরের পুজো করছেন। আর তার ওপরের অংশে রয়েছে নারায়ণ এবং তার ওপরে রয়েছেন বজরংবলী। অপরূপ সুন্দর। মন্দিরের বাইরের অংশে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের যে অষ্টদশ রূপ, সেই রূপটা এখানে তুলে ধরা হয়েছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি অর্জুনকে দেখিয়েছিলেন। একমাত্র অর্জুনই এই রূপটা দর্শন করতে পেরেছিলেন। কি অপরূপ লাগছে দেখুন। আর একটু যদি পিছিয়ে আসি, ওপরেও শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের রূপ তুলে ধরা রয়েছে এবং তার ওপরেও রয়েছে ব্রহ্মা এবং নিচে রয়েছেন কোনো এক ঠাকুর মূর্তি হবে, সেটা বুঝতে পারছি না। যাই হোক, এটাও নারায়ণের কোনো রূপ হবে। যদি জুম করি, দেখুন তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বসে রয়েছি রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক নাট মন্দিরের জায়গাটায়। আপনারা যে হাতে যদি সময় থাকে, আপনারা এখানে দুদণ্ড বসবেন, কারণ ঠাকুরের সান্নিধ্যে যতটা থাকা যায় আপনাদের মনটা কিন্তু ততটাই শান্ত হবে। অশান্ত মনকে শান্ত করার জন্য আমার মনে হয় এর থেকে সুন্দর জায়গা হতে পারে না। আপনারা আসবেন এখানে, আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, যেহেতু এখন বসন্তকাল আর এই আশ্রমে রয়েছে পলাশ গাছ এবং টুপটাপ ফুলও কিন্তু পড়ছে, দেখুন কি অপূর্ব লাগছে না? সরস্বতী পুজোর সময় এই ফুলগুলোর এক একটা 5 থেকে 7 টাকা করে দাম হয়। আর এইখানে যদি নিজেদের এরকম গাছ থাকে তাহলে তো কথাই নেই। বেশ অপূর্ব লাগছে, দেখুন একবার
পলাশ ফুলগুলো, সত্যি এক ঝাঁক পলাশ এখানে হয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর একটা কাঠবিড়ালি দেখুন একটা একটা করে ফুল টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে যখন চলে আসবেন এই ঘাটের কাছে এখানে দেখতে পাচ্ছি সাবিত্রী সত্যবানের একটা মূর্তি রয়েছে, যেখানে সবাই সিঁদুর লাগিয়ে দিয়ে গেছেন। আর ইনি হচ্ছেন যমরাজ নিতে এসেছেন, আর সাবিত্রী সত্যবান এখানে বসে রয়েছেন মূর্তিতে, সেটাই বোঝানো হয়েছে। বন্ধুরা, প্রত্যেকটা মন্দির বা আশ্রমে গেলে আপনাদের একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হলো ওয়াশরুমটা কোথায়। তো এই যে দেখছেন স্বচ্ছ ভারত মিশন লেখা রয়েছে, সাদা রঙের বিল্ডিং, এটা হচ্ছে ওয়াশরুম মন্দিরের। আমি গেছিলাম, বেশ পরিষ্কার। আপনারা আসবেন যখন এই ওয়াশরুম কিন্তু ইউজ করতে পারেন। বন্ধুরা, মন্দির থেকে তো আমরা বেরিয়ে এলাম, মন্দির থেকে বেরিয়ে আসার পরে এই যে এই জায়গাটা দেখছেন কত সুন্দর গাছপালায় ভর্তি। আর এই যে জায়গাটা দেখছেন এখানে সম্ভবত একটা দোকান হবে, আর এই দোকানগুলো আরও সময় লাগবে এই জায়গাটাকে পুরোপুরি কমপ্লিট করতে। বেশ সুন্দর সাজানো গোছানো, অপূর্ব লাগলো। বন্ধুরা, আমি আপনাদেরকে উদংয়ের কালীমাতার আশ্রম ঘুরিয়ে দেখালাম। কীভাবে সময়টা যে অতিবাহিত হয়ে গেল কয়েক ঘন্টা বুঝতেই পারলাম না। এবার আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হলো দামোদর নদের ওপরে সুন্দর একটা বাঁশের সাঁকো রয়েছে। এই যে রাস্তাটা গেল ডান দিকে, এই ডান দিকে ঘুরেই সোজা চলে যেতে হবে আপনাদের সেই বাঁশের সাঁকোতে। চলুন আপনাদেরকে সেই সাঁকোটা দেখাই, ওখান থেকে দামোদর নদকে আরও বেশি সুন্দর লাগবে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই যে রাস্তাটা আসছে মন্দির থেকে রাস্তা আস্তে আস্তে এরকম একটা দোকান পাওয়া যাবে, যেখানে ঘুগনি, পরোটা, ডিমের চপ ইত্যাদি প্রভৃতি পাওয়া যায়। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে বাঁশের যে সাঁকোটার কথা বলছিলাম আপনাদের, সেই বাঁশের সাঁকোটায় পৌঁছে যাওয়া যায়। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক, সেখান থেকে দামোদর নদটা আরও বেশি সুন্দর লাগবে। যাওয়া যাক তাহলে। এই রাস্তা ধরে যখন আসছি, চারিদিকে দেখুন গাছপালায় ভর্তি, বেশ ভালো ঠান্ডা ওয়েদার। আর এখানে কিছু দাদারা মাছ ধরে নিয়ে যাচ্ছেন, বোধহয় মাছ ধরছে নাকি? মাছ বিক্রি করতে। আচ্ছা, মাছ বিক্রি করতে। আচ্ছা, এটা কি ধরে, এটা কি নিয়েছেন? লম্বা? হ্যাঁ, কি হবে? ও আচ্ছা, সত্যনারায়ণের সিন্নি। কি নাম বললেন এটা? খড়ি গাছ। আচ্ছা আচ্ছা, বাহ, এটা নতুন জিনিস এটা জানতে পারলাম। আচ্ছা, এটা কি মানে কি হয় কি অ্যাকচুয়ালি? এটা খড়ি গাছ অনেক কিছু কাজে লাগে। পানবরুজে কাজে লাগে, বাইরে গেলে অনেক কাজে লাগে। কি কাজে লাগে? বাইরে খড়ি গেলে পটল মাচা হয়, বিভিন্ন রকম জিনিসের কাজ হয়। আচ্ছা, তো গ্রামের মানুষরা এরকম কিছু গাছপালা ব্যবহার করেন সত্যনারায়ণের সিন্নির জন্য। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে বাঁশের সাঁকোটায় আমরা পৌঁছে যাব। চলুন এগিয়ে যাওয়া যাক। বেশ সুন্দর রাস্তাঘাট, আমার বেশ ভালো লাগে। আপনাদের কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি সেই বাঁশের সাঁকোতে। সামনেই রয়েছে সেই সাঁকো, আর এই সাঁকো পার হওয়ার জন্য পায়ে হেঁটে গেলে 4 টাকা। আর এখানটায় সম্ভবত রেট দেওয়া রয়েছে। এই দেখুন, একজন মানুষের যাওয়া আসা 2 টাকা, আর মানুষ আর সাইকেল শুধু যাওয়া হচ্ছে 3 টাকা। পুরো রেট চার্টটা এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে এগোলে আমরা পৌঁছে যাব ওই সাঁকোতে, যেটা দামোদর নদের ওপর দিয়েই গেছে। চলুন। আর এখানে একটা বসার জায়গা রয়েছে সুন্দর একটা, বেশ ভালো লাগছে এই জায়গাটাতে। আর এদিকে কিছু ক্ষেত রয়েছে, ক্ষেতে নানান রকম সবজি চাষ হয়েছে। দেখুন, এই হচ্ছে দামোদর নদ। আর এইখানে কিছু ডিঙি নৌকো রয়েছে, এই নৌকা করে সম্ভবত জেলেরা মাছ ধরতে যান নদীতে। আর এই হচ্ছে সেই বাঁশের সাঁকো। ইউটিউব চ্যানেল
দাদা ইউটিউব জলের একটা হালকা ফ্লো রয়েছে, খুব স্লো মুভমেন্ট হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে। আর সুবিস্তৃত নদীর আমরা জানি যে দুটো পার হয়। আর দেখুন ওইখান দিয়ে এসে স্থিরতা দেখুন, আর খুব একটা বেশি স্রোত নেই। বর্ষাকালে দামোদর নদ কিন্তু প্রবল আকার ধারণ করে, অপূর্ব। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বাঁশের সাঁকো যেটা দামোদর নদের ওপর রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ওটাও বেশ ভালো লেগেছে। ওখান থেকে ভিউটা আমার তো বেশ ভালো লাগলো। এখন সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার। পায়ে পায়ে চলে এসেছি আবার আশ্রমের কাছে। আমরা এই রাস্তা ধরে ফতেপুর বাস স্ট্যান্ড থেকে এসেছিলাম, তো আমাদেরকে এই রাস্তা ধরেই আবার বাড়ি ফিরতে হবে। এখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা চলে যাবো বাগনান স্টেশনে। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা থেকে আপনারা কী করে এখানে আসবেন, কত কি ভাড়া পড়ছে, এই আশ্রমে এলে কি কি দেখবেন, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপনাদের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।